এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। চোখ ভর্তি জল, রুমবন্দি মেয়েটি। অন্যদিকে প্রতিটি নিউজ চ্যানেলের হেডলাইনে মেইন শিরোনাম, ইয়াং জেনারেশন আইডল এমপি আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখ শহরের নামকরা রেস্টুরেন্টে নিজের কন্ট্রোল হারিয়ে ভাঙচুর করেছে। তার সঙ্গে এক সুন্দরী রমণীকেও দেখা গেছে। চোখের জল থামছেই না, অথচ এইখানে মেয়েটির বিন্দু মাত্র দোষও নেই। এসএসসি পরীক্ষা দিয়েছে সপ্তাহ হলো। ওরা 3 বান্ধবী মিলে ঠিক করেছিল রিইউনিয়ন করবে, ঘুরবে আর একটু আনন্দ করবে। তাই তো আজ বিকেলবেলা প্ল্যান মতো একটি রেস্টুরেন্টে যায়। সব ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ কোথা থেকে যেন একটা 10 অথবা 12 বছরের ছোট্ট একটা ছেলে দৌড়ে এলো মেয়েটির কাছে। এসেই হাতে 3-4টে কিটক্যাট চকলেট, কয়েকটি ফুল সহ একটি চিরকুট হাতে দিয়ে বলল, একটা ভাইয়া এগুলো তোমাকে দিতে বলেছে। আর কিছু জিজ্ঞাসা করার আগেই ছেলেটি দৌড়ে রেস্টুরেন্ট থেকে বাইরে বের হয়ে গেল। ঘটনাটি এতই দ্রুত ঘটেছে যে মেয়েটি কিছুই করবে অথবা বলবে তার সময় টুকুও পায়নি। হাতে দেওয়া ফুলগুলো চকলেটগুলো টেবিলে রেখে চিরকুটটা খুলবে তার আগেই কেউ ঝড়ের গতিতে মেয়েটির হাত থেকে চিরকুটটা ছিনিয়ে নিয়ে গেল। পেছনে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল মেয়েটির। একটা ঢোক গিল, সাথে সাথেই মনে মনে বলে উঠল, মোবাইল ফোনের যুগে চিরকুট পেয়ে যতটা না সারপ্রাইজ হয়েছি, তার চেয়েও বেশি সারপ্রাইজ হয়েছি আমার পাওয়া সদ্য চিরকুটটা এমপি আব্রাহাম ফরহাদ সমুদ্রের হাতে দেখে। ভয়ে কলিজা থরথর করে কাঁপছে মেয়েটির। মনে মনে আওড়াচ্ছে। মেয়েটির বান্ধবীগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে। মেয়েটির নাম আয়াতুল ফারিন ঝিনুক। যাকে দেখে কলিজা কাঁপতেছে সে তার চাচাতো ভাই আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখ, সদ্য পাশকৃত সর্বোচ্চ ভোটের এমপি। উনি নাকি ইয়াং আইডল, কিন্তু ঝিনুকের জীবনের সবচেয়ে বড় টর্নেডো ঝড়। যাকে দেখলে ঝিনুকের মাথা থেকে পা পর্যন্ত থরথর করে কাঁপে। যাই হোক, এই কথাটি কেন বলতেছে একটু পরেই বুঝতে পারবে। সমুদ্র চিরকুটটা খুলল, এক নজর দেখলো, তারপর ঝিনুকের দিকে লাল টকটকা চোখ নিয়ে তাকালো। ঝিনুক তার চোখের দিকে তাকাতেই মন ও মস্তিষ্কে একটা গানের কথা মনে পড়ে গেল। চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে। সমুদ্র চিরকুটটা হাতে দিয়ে পিষে রাগে রেস্টুরেন্টের কাচের টেবিল জোরে একটা ঘুষি দিল। সাথে সাথেই ঝনঝন করে কাচের টেবিলটা ভেঙে চুরমার হয়ে গেল। তার হাতে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো, কিন্তু তাও সমুদ্রের রাগ কমল না। সমুদ্র সামনে থাকা চেয়ারগুলোকেও লাথি মারল। সেগুলো একটু দূরে গিয়ে পড়ল। বলিষ্ঠ দেহের পুরুষটা মুহূর্তেই রেস্টুরেন্টের একাংশ লন্ডভন্ড করে চলেছে। রেস্টুরেন্টে থাকা বাকি মানুষের শোরগোলও পড়ে গেল। ম্যানেজার ও কিছু স্টাফরা দৌড়ে এলো, কিন্তু তারা কাছে এগোনোর সাহস পেল না। ঝিনুক যে কিছু বলবে, না হয় তাকে থামাবে, তা আর হলো না। কারণ এইদিকে তাকে এই অগ্নিরূপে দেখে ঝিনুকের শরীর নড়েও না, ঝিনুকের গলা দিয়ে আওয়াজও বের হয় না। পরক্ষণে সমুদ্র হাত ধরে সবার সামনে ট্রেনের রেস্টুরেন্ট থেকে ঝিনুককে নিয়ে বের হয়ে গেল। হাতটা এত জোরেই ধরেছে ঝিনুককে ছাড়লেই যেন ঝিনুক পালিয়ে যাবে, অথচ এই হাতের রক্ত চুপসে পড়ছে। গাড়িতেই চুপচাপ ছিল, আর চোখে বারবার ঝিনুক তাকাচ্ছে সমুদ্রের হাতের দিকে, কিন্তু কিছুতেই সাহস হচ্ছে না বলার। সমুদ্র ভাইয়া, আপনার হাতে রক্ত বন্ধ করেন, গাড়িতে ফার্স্ট এড আছে। মিনিট 5 মধ্যেই গাড়ি বাড়িতে এসে থামলো। সমুদ্র গাড়ি থেকে নেমে আবারও ঝিনুকের হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেল। এখনো হালকা রক্ত চুপসে পড়ছে। সন্ধ্যাবেলায় বাড়িতে ড্রয়িং রুমে এনে হাত ছেড়ে দিল। টিভিতে নিউজ দেখছিল সমুদ্রের বাবা। খবরটি এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে বাড়িতে। খবরটি দেখে পরিবারের সদস্যরা আগে থেকেই একত্র হয়েছে। সমুদ্রের সাদা শার্টটাও রক্তে লাল হয়ে গেছে। ঝিনুকের হাতটাও
মা চাচিরা দেখে চিৎকার করে উঠল। দৌড়ে সমুদ্রের কাছে এলো ছোট চাচু, দ্রুত ফার্স্ট এড বক্স এনে সমুদ্রকে ফার্স্ট এড করে দিল। ঝিনুকের মা ঝিনুকের দিকে এগিয়ে এলো, বলল, আয়াত, তুই তো সমুদ্রের সাথেই এলি, তুই কি এগুলো দেখিস নাই? তোর কি উচিত ছিল না সমুদ্রকে ফার্স্ট এড করে দেওয়া? গাড়ি করেই তো এসেছিস, গাড়িতেই তো ছিল তাহলে। তাছাড়া এরকম কি করে হলো? সবার মনোযোগের কেন্দ্র এখন ঝিনুক। সবাই ঝিনুকের দিকে তাকিয়ে আছে, আর ঝিনুক আশেপাশে নীরব থমথমে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। 4 বছর আগের কাহিনী যেন আবারও পুনরায় ঘটেছে, কিন্তু কাহিনী ভিন্ন। হঠাৎ করে সমুদ্র বলল, মামুনি, ঝিনুককে জিজ্ঞাসা করো চিরকুটের ছেলেটার কে, কতদিনের পরিচয়। তোমার মেয়ে কি ভুলে গেছে সে আগে থেকেই বিবাহিত? ঝিনুকের ভ্রুচিকল কুচকে এলো, সমুদ্রর দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ওই বিয়ে আমি মানি না। আর আপনি আবারও আমার জীবনের ওপর অধিকার খাটাচ্ছেন। এই বাড়িতে আমি আসলেই আপনি। কিছু বলার আগে ঝিনুকের মা ঠাস করে থাপ্পড় মারল। ঝিনুক মায়ের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে, সমুদ্র কি বলতেছে এগুলো তা বল। এই বাড়িতে আজ সকালে আসতে না আসতেই বিকেলে আবারও একই ডাক আর কাহিনী শুরু করেছিস। তোকে মারার জন্য হাতটা বাড়াতে সমুদ্রের মা ধরল। ঝিনুকের মাকে থামালো। মনে আবারও আরেক দফা ঘৃণা জন্মালো সমুদ্রের জন্য। বলা, তোমরা হয়তো সমুদ্র ভাইয়াকে তোমাদের সবকিছু মানতে পারবে। তোমরা হয়তো সমুদ্র ভাইয়াকে তোমাদের সবকিছু মানতে পারো, কিন্তু আমি তাকে ঘৃণা করি। আমি খুব বেশি ঘৃণা করি। সে খুনি, আমার চোখে খুনিই থাকবে। থাকবো না এ বাড়িতে। যে বাড়ি ছেড়েছি 4 বছর আগে, এখন ছাড়লেও ক্ষতি কি? আর কখনোই আসবো না। বলেই এক হাত দিয়ে চোখের পানি মুছে দরজার দিকে পা বাড়াতে আচমকা কারো হ্যাচকা টানে ঝিনুক কারো বুকে বাহুদয়ের উপর পড়ল। মাথা উঁচু করে সমুদ্রকে দেখলো সে। ঠোঁটে বাঁকা হাসি দিয়ে একটু ঝুঁকে ফিসফিস করে বলা, একবারের ভুলের মাসুল 4 বছর ধরে গুনেছি। এবার ভুল আমার হোক আর তোমার মাসুল তোমাকেই গুনতে হবে, চড়ুই বউ। তাছাড়া এবার চড়ুই পাখি তোমাকে রংমহলে আবদ্ধ হতেই হবে। তার কথা শুনে শরীরে শিহরণ খেলে উঠল। কান্না থেমে হা করে তাকিয়ে আছে। মুহূর্তেই হাতটা শক্ত করে টেনে ধরে নিয়ে গেল। ঝিনুক হাত ছাড়ানোর জন্য চেষ্টা করছে বারবার, কিন্তু কে শুনি কার কথা। ঝিনুকের রুমের দরজা খুলে ঝিনুককে ভেতরে দিয়ে দরজাটা বন্ধ করে দিল। ওপাশ থেকে বলল, আমার রংমহলে অনেক আগে থেকে আবদ্ধ তুই চাস আর না চাস আমাতেই তোর শুরু, আমাতেই শেষ। বর্তমান। চোখ ভর্তি জল, রুমবন্দি ঝিনুক বিছানায় শুয়ে আছে আর ভাবছে। রাজনৈতিক রংমহল পরিবেশ ঝিনুকের কখনোই পছন্দ না, অথচ ঝিনুকের 14 গোষ্ঠী রাজনৈতিক রংমহলে আবদ্ধ। এই রাজনৈতিক রংমহলে আবদ্ধ, এই রাজনৈতিক সহিংসতা থেকে বাঁচতে ঝিনুক 4 বছর আগে চতুর্দশী বয়সে বাড়ি ছেড়ে নিজের নানু বাড়ি উঠেছিল। সেদিন ঠিক এই ঘটনাই ঘটেছিল, কিন্তু ভয়ঙ্কর। খুব কাছের কাউকে হারিয়ে ঝিনুক চঞ্চল থেকে চুপচাপ হয়েছে। তার দায়িত্বের সমস্ত কিছু ঝিনুকের কাঁধে নিয়ে ঝিনুক না চাইতেও অদৃশ্য এক বন্ধনে আবদ্ধ হয়েছে। হঠাৎ করেই মোবাইলে টুং করে শব্দ ভেসে এলো। ফোনটা খাটের উপর থেকে নিল। ঝিনুকের বান্ধবী নীলার ফোন থেকে মেসেজ এলো, একটা ছবিও এলো। ঝিনুক খুলতেই চমকে উঠল। রক্তে ভেজা একটা চিরকুট। আরে, এটা তো সেই চিরকুট যাতে লেখা, সময়টা আমি আবারও পেয়ে গেছি বেলা, শুনছো? তুমি খুব সুন্দর, আজ 2 বছর ধরে তোমাকে দেখছি আর পাচ্ছি না। একপাক্ষিক ভালোবাসা না সত্যিই ভয়ঙ্কর। আমি তোমাকে ভালোবাসি, খুব শীঘ্রই আসছি আমি আমার করে নিতে। ইতি, তোমার চেনা জানা একজন। খুব চিন্তিত হয়ে গেল। ঝিনুকের বেরঙ্গের জীবনে এই কোন পাগলের আমতামি, যাকে ঝিনুক চিনে না, জানে না। সারা জীবন গার্লস কলেজে পড়লো কি এই ব্যক্তি? অদ্ভুত তো। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল ঝিনুক। ফজরের আজান শুনে ঘুম ভাঙলো ঝিনুকের। ফ্রেশ হলো, নামাজ আদায় করে নিল।
4 বছর পর ঝিনুকের বাবার আদেশে এই বাড়িতে কাল এসেছে, কিন্তু ঝিনুকের মস্তিষ্কে আজও সেই বিচরণ করে। তার কথা আবদার, ওদের খুনসুটিগুলো আজও ঝিনুককে টানে। বারান্দার দিকে এগিয়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে তার কবরখানা দেখা যায়, বড় কৃষ্ণচূড়ার গাছের নিচে। কি সুন্দর ওই শুয়ে আছে, অথচ কৃষ্ণচূড়া থেকেও তার গোলাপ পছন্দ। কিন্তু ঝিনুকের পছন্দের ফুল সে বাগান ভর্তি করে লাগিয়েছে, বাগান ভর্তি করে লাগিয়ে গিয়েছিল। একটা বড় নিঃশ্বাস নিল। হঠাৎ চোখ গেল সমুদ্রের দিকে। সকাল সকাল জগিং করতে বের হয়েছে। লোকটি সত্যি অদ্ভুত, চতুর। 32 বছর বয়সের এই পুরুষটি অনেক অ্যাট্রাক্টিভ, হ্যান্ডসাম ও দেখতে 26-27 বয়সের যুবকের মতোই লাগে। এটা সত্যি যে ঝিনুকের কিশোরী বয়সের প্রথম ক্রাশ উনি। মুহূর্তেই মনে বুদ্ধি চাপল ঝিনুকের। দ্রুত রুম থেকে বের হয়ে গেল। একটা বড় নিঃশ্বাস নিল। হঠাৎ চোখ গেল সমুদ্রের দিকে। সকাল থেকে জগিং করতে বের হয়েছে। লোকটি সত্যি অদ্ভুত, চতুর, 32 বছর। এই সকালবেলা মা সহ বড় চাচি, ছোট চাচি রান্নাঘরে সবকিছুই সামাল দিচ্ছেন। ঝিনুকের যৌথ পরিবার, দাদার করা আদেশ শেখ বাড়ির নাম ক্ষুণ্ণ হবে এমন কিছু সে মোটেও মেনে নিবে না। যত বাধা বিপত্তি আসুক, যাই হোক না কেন, সবাইকে এক হয়েই থাকতে হবে। দাদা ছিলেন বড় রাজনীতিবিদ। তার জীবনের অনেক বছরই রাজনীতির রংমহলে আবদ্ধ ছিল। এই রাজনৈতিক সহিংসতা তার জীবন কেড়ে নিলেও মরার আগেও তিনি বড় চাচাকে রাজনীতি না ছাড়ার আদেশ দিয়ে গেছেন। তাই তো সমুদ্র আজ রাজনীতিতে। তাছাড়াও ঝিনুকের দাদার দাদা একসময় জমিদার ছিলেন। পুরনো অনেক নিয়ম মাঝে ওদের পরিবারের সবাইকে অনেক নিয়ম মেনেই চলতে হয়, যা সত্যি অসহনীয় লাগে ঝিনুকের কাছে। এই যে সকাল সকাল এত কাজের লোক থাকতেও কেন বাড়ির বড় বউদের রান্নাঘরেই থাকতে হবে? অদ্ভুত নিয়ম। অথচ কাজের লোকেরা রান্না করতে পারতো আর বাড়ির বউরা এই সকালবেলা রেস্ট করতো। কিন্তু না, এই বাড়ির কড়া আদেশ, নিয়ম, রান্নাঘরে কাজের লোক যাওয়া নিষেধ, আর বাড়ির বউ মেয়েদের রান্না করতেই হবে। ঝিনুক চুপচাপ রান্নাঘরে গিয়ে মাকে বলল, আয়াত, 4 বছর বাড়ি থেকে দূরে ছিলে। এই নয় যে তুমি বাড়ির নিয়মকানুন ভুলে যাবা। বাড়ির পুরুষরা আগে খাবার খেয়ে নিক, তারপর খেতে বসবা। বিরক্তি প্রকাশ করে সাবলীল ভাবে ঝিনুকি মাকে বলল, রাত থেকে পেটে ইঁদুর চুচু করতেছে। মা দেখো, আমার এই অদ্ভুত নিয়ম ভালো লাগে না। যদি খাবার দিতে ইচ্ছে হয় দাও, না হয় আমি বাইরে গিয়ে রাস্তায় আশেপাশে হোটেল থেকে খেয়ে নিব। ঝিনুকের মা ঝিনুকে কিছু বলবে তার আগে ছোট্ট চাচি খাবারের প্লেট হাতে ধরিয়ে দিয়ে বলল, তুই এরকম কেন হয়ে গেলি আয়াত? রক্তটা গম্ভীর। কিছু না বলেই খাবার নিয়ে চুপচাপ টেবিলে খেতে বসলো ঝিনুক। বারান্দায় দাঁড়িয়ে ভাবছিল সমুদ্রকে নিয়ে মা চাচিদের সাথে কথা বলবে, কিন্তু তাদের ব্যবহার, কথাবার্তার ধরন শুনে বুঝল তারা ঝিনুকের সাথে কখনোই সাই দিবে না। তাই খাবারের টেবিলে বসে ঝিনুক বাবা চাচাদের জন্য অপেক্ষা করতেছে। ঝিনুকের দাদা 3 ছেলে মেয়ে। ঝিনুকের দাদার 3 ছেলে 1 মেয়ে। বড় চাচারা 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে আব্রাহাম, ফারহাদ, সমুদ্র, ফারহান, সাহিল আর সাদিয়া। সমুদ্রর বড় সাহিল, মেজো সাদিয়া, ছোট ঝিনুকের থেকে 3 বছরের বড়। ঝিনুকের বাবা মেজো, তার ঘরে ঝিনুক আর ঝিনুকের ভাই। ছোট চাচার ঘরে 2 মেয়ে, নাদিয়া জামান যে দুনিয়াতে নেই, মুনতাহা, আর 1 ছেলে নাজিব রায়হান। পুপুর 1 ছেলে 1 মেয়ে, তানিশা আর তিহান। অদ্ভুত হলেও সত্যি ঝিনুক এই পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্য। ছোট থেকেই ঝিনুক খাবার খাওয়াতে অনেক ধীরস্থির। খাবার নিয়ে বসেছে। ঘড়ির কাঁটা মিলল, আধ ঘন্টা হয়ে যাবে। এরই মাঝে বাড়ির পুরুষরা খেতে বসে গেল। ঝিনুককে এখানে দেখে কেউই প্রতিক্রিয়া করলো না, কারণ এই পরিবারের সবাই জানে ঝিনুক নিয়ম ভাঙার কারিগর। সমুদ্র তার সাথে চলাচেলাপেলাদের নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসল, আর চোখে খাবার রেখে ঝিনুক তাকিয়ে আছে। ঘামার্ত পুরুষটিকে ঝিনুকের কাছে খুবই লোভনীয় খাবারের মতো লাগছে। সবাইকে হাতের আঙুলের ইশারায় দিয়ে কিছু বুঝিয়ে দিচ্ছে, যেন এই রংমহলের রাজা সে। এক পর্যায়ে কথাবার্তা শেষ করে উঠে দাঁড়ালো। পাশে থাকা
ছেলেরা সালাম জানিয়ে চলে গেল। সোফা থেকে তাওয়াল দিয়ে শরীরটা মুছতে মুছতে খাবার টেবিলে এসে ঝিনুকের পাশের চেয়ারটায় বসলো। সমুদ্র বসতেই ঝিনুকি খাবারের প্লেট নিয়ে উঠে দাঁড়ালো। দুপা এগোতেই ঝিনুকের মা চিল্লাতে লাগলো, বলল, এখনো খাবারের প্লেটে অর্ধেক খাবার থাকে কি করে? তোর না অনেক খিদে পেয়েছে, ঘাটতারামি করে এখনই খাবার খেতে বসলি? তুই না আধা ঘন্টা ধরে খাইতেছিস? খাবার তো প্লেটেই রয়ে গেছে, তুই কি কখনোই পরিবর্তন হবি না? ঝিনুক বলল। আমার খাওয়া শেষ। কথা বলে এই খাবারের প্লেটটা রান্নাঘরে রেখে এলো। বাড়ির পুরুষরা সবাই এখানেই আছে, তাই ঝিনুকের মা আর কথা বাড়ালো না। এখনই উত্তম সময় ঝিনুকের কথাটা বলার। বড় চাচা আর বাবাকে উদ্দেশ্য করেই বলল, বড় চাচা, বাবা, এখানে তো সবাই আছে। আমার আপনাদের কিছু বলার আছে। আমি তো এইচএসসি পরীক্ষা দিয়েছি। আমি চাচ্ছিলাম আমার বাকি পড়াশোনাটা বাইরে শেষ করতে। তাছাড়া ভাইয়াও তো বাইরেই পড়াশোনা করছে। আমি না হয় ঝিনুককে কথাটা শেষ করতে না দিয়ে সমুদ্র বলল, সাহিলের সাথে নিজেকে তুলনা করিস না। আমি তোকে কোথাও যাওয়ার পারমিশন দিব না। তাছাড়াও কয়েক মাস পর সাহিল ও দেশে ফিরবে। তারপর হয়তো সাহিল অ্যাব্রোড নাও যেতে পারে। তুই যদি পড়তে চাস তাহলে দেশে থেকেই পড়তে হবে। ভালো করে অ্যাডমিশনের প্রিপারেশন নে। ঢাকাতেই চান্স পেতে হবে। আর যদি না পড়তে চাস আমার আপত্তি নেই, জমিয়ে সংসার করি, চল। গাপিত্তি জ্বলে গেল ঝিনুকে। কি বেহাইয়ে নির্লজ্জ পুরুষ কোথাকার! সব কথাই তার নাক গলাতেই হবে। বাড়ির সকল ডিসিশন তার কথাই হবে। নিজেকে শান্ত করে ঝিনুক বলল, সমুদ্র ভাইয়া, আমার জীবনে আপনি আর নাক গলায়েন না, অধিকার খাটায়েন না। কে আপনি? আপনাকে সমুদ্র গম্ভীর গলায় বলল, ঝিনুক, সবসময় তোর পাগলামি মেনে নেওয়ার মতো সুপুরুষ আমি নই। আমি যা বলবো সেটাতেই শুরু, সেটাতেই শেষ। তাছাড়া আমি তোর হাজবেন্ড, তো তোর সকল কিছু। এবার তেলে বেগুনে চেতে উঠল ঝিনুক, বলল, আপনি আমার থেকে 14 বছরের বড় মিস্টার সমুদ্র শেখ। আমি কেন আপনার মতো বয়স্ক পুরুষকে স্বামী হিসেবে মেনে নিব? আপনাকে আমি স্বামী হিসেবে মানার দূর থাক, আপনাকে তো আমি ঝিনুকের বাবা গভীর গলায় ডাক দিয়ে বলল, আয়াত, কথা সামলিয়ে বলতে শিখো, বড় হয়েছো এখন। তাছাড়া তোমার মানা আর না মানা সত্যিটা পাল্টিয়ে যাবে না, তোমাকে এটা মেনে নিতে হবে। ক্ষিপ্ত চোখে সমুদ্রের দিকে তাকালো ঝিনুক। সে মিটিমিটি হাসছে, যেন পাহাড় সমুদ্র সৈকত জয় করে এসেছে এই সমুদ্র। সত্যি ঝিনুকের জীবনে টর্নেডো ঝড়, সাইক্লোন ঝড়, নার্গিস ঝড়, মস্ত বড় একটা আপদ, ঘূর্ণিঝড়। নিজের চুল এখন নিজেরই ছিঁড়তে ইচ্ছে করতেছে ঝিনুকের। জীবনে এই ব্যাটার কারণে ঝিনুক মনে হয় ভেড়ার ডট ছিঁড়তে পারবে না, তাহার পারমিশন লাগবে। দপদপ হেঁটে সিঁড়ির দিকেই গেল, সেখানে থেমে গেল বলা, বাবা, আমি এখন 18তে পা দিয়েছি। অষ্টাদশীর ঘড়ি পূর্ণ হয়ে গেছে। আমার জীবনের সিদ্ধান্ত আমি নিতে পারি। আমি সমুদ্র ভাইয়ার সাথে কখনোই সংসার করব না। যাকে ভাইয়ার চোখে দেখি তাকে নিয়ে সংসার করতে পারবো না। আমি মিস্টার সমুদ্র শেখের থেকেও ভালো ইয়ং কাউকে ডিজার্ভ করি। কারো কোনো রিয়াকশন দেখার জন্য দাঁড়িয়ে থাকলো না ঝিনুক, তাড়াতাড়ি উপরে চলে গেল। সমুদ্র খাবার ছেড়ে উঠে দাঁড়াতেই খলিল শেখের ডাক পড়ল, সমুদ্র, শান্ত হয়ে বসো, ঝিনুক এখনো ছোট, আর একটু সময় দাও। বাবা, অনেক হয়েছে, এবার থামো। ও নিজেই তো বলল ও নাকি বড় হয়েছে, অষ্টাদশী ঘড়ি পূর্ণ করেছে। আমার জিনিস এবার আমাকেই না হয় বুঝে নিতে দাও। ও সমুদ্রকে দেখেছে, তবে শান্ত ও নীরব সমুদ্রকে। সমুদ্র সৈকত যখন উত্তেজিত হয়ে যায় তখন ভয়াবহ দুর্বিষহ ডেকে আনে। আজ থেকে ওর জীবনে আমি সমুদ্রের অন্য রূপের আগমন ঘটবে। আশা করব তোমরা আমাদের মাঝে আসবে না। সমুদ্র যেন পরিবারের সদস্যদের মাঝে এক প্রকার নীরব ছেড় দিয়ে গেল। সমুদ্র আর খাবার খেলো না, চুপচাপ সিঁড়ির দিকে পা বাড়ালো। রুমে এসে উড়াধুরা নাচে ঝিনুক। এখন একটা লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করতেছে তার। ইস, কতগুলো কথা শুনিয়ে এসেছে। নিজেকে শান্ত করলো। যেদিন মুক্তি পাবে এই আপদ রংমহল থেকে সেদিন না হয় পার্টি করবে। মনে মনে বৈশাচিক আনন্দ পাচ্ছে ঝিনুক। হঠাৎ করে দরজা বন্ধ করার শব্দে চমকে উঠল ঝিনুক। পেছনে তাকিয়ে দেখে জীবনের
খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ দাঁড়িয়ে আছে। না, দরজা বন্ধ করেনি, বরং দরজাটা খুলে হাসি মুখে ভেতরে এসেছে, চোখে ভরা তৃপ্তির ঠেকর। ঝিনুক খুশি হলো, যাকে বলে মাত্রাধিক খুশি। দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, আল্লাহ, আজ কার মুখ দেখে উঠেছি। সাদিয়া আপু, তুমি এখানে এই বাড়িতে এত সকালবেলা? আদিয়া হচ্ছে সমুদ্রের পর। ঝিনুকের থেকে বয়সে সে 4.5 বছরের বড়। তার বিয়ে হয়েছে 4 বছর আগে। স্মৃতির পাতায় 4 বছর আগের সেই বছরটি ভয়ঙ্কর, বড্ড ভয়ঙ্কর। কালো অতীত কি নেই সেই বছরটিতে? সাদিয়া ঝিনুকে মাত্রাতিক্ত ভালোবাসে আদুরি গলায় বলল, আরে থাম থাম, এতগুলো প্রশ্ন একসাথে কেউ করে পাগলি? আগে বল কেমন আছিস? সেই যে আমার বিয়ের বছরে বাড়ি থেকে বের হলি, আর তো দেখা সাক্ষাৎ নেই রাজকুমারী, শুধু ফোনেই কথা বলা। খুশি হয়েছি তুই সেই ধাক্কাটা বলেই বাড়িতে ফিরে এসেছিস। ঝিনুক মুখটা পাঞ্চে করে বলল, রাখো তো সে কথা, কখন এলে বললে না তো? দুলাভাইকে এসছে? তোমার সোনামণির কি অবস্থা? কোথায় সে? এক নজর দেখার জন্য মন ইতুপিতু করছে। এলাম কিছুক্ষণ আগে, যখন আপনি সিঁড়িতে দাঁড়িয়ে কথার তীরে আমার ভাইকে আঘাত করছিলেন। আপনি কি তাহাকে চেনেন না, জানেন না? আপনাকে তার গম্ভীরতা, পাগলামি, রাগী এক অদ্ভুত ব্যক্তিত্বের দিকের কথা শুনেন নাই? কেন ঘুমন্ত সিংহকে জীবন্ত করছেন আপনি পিচ্চি? জেগে ওঠা, গর্জে ওঠা সিংহকে সামলাতে পারবেন তো পিচ্চি? ঝিনুক চোখ দুটো নিভু নিভু করে বলল, আমার সাথে একদম রসিকতা করবা না সাদিয়া আপু। আর সমুদ্র ভাইয়ার মতো এত পিচ্ছি পিচ্ছি করো কেন? আমি আর ছোট আয়াতুল ফারিন ঝিনুক নই। আমি বড় হয়ে গেছি। হতে পারে তোমার ভাইয়ের অনেক ফ্যান ফলোয়ার আছে। মেয়েরা এমন ইয়ং, হ্যান্ডসাম, পাওয়ারফুল, বুদ্ধিমান পুরুষের জন্য পাগল। কিন্তু আমি না, বুড়ো একটা পুরুষ আমার সুন্দর সুখী জীবনে টর্নেডো, সাইক্লোনের মতো ঘূর্ণিঝড় নিয়ে এসছে। তোমার ভাইকে আমি মানি না, তাহার কথা শুনতেও চাই না। আমি তার থেকে মুক্তি চাই। শরত এখান থেকে। আমি আলভির কাছে যাব। দুলা ভাইয়ের সাথে দেখাও ও পরিচয় হয়ে আসি। ঝিনুকের রুম থেকে বের হয়ে গেল। সাদিয়ার মুখে একটু কালো আধার দেখা গেল। দু চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস ছাড়লো, মনে মনে বলল, চঞ্চল মেয়েটি কি সত্যি পাল্টে গেছে, নীরব হয়ে গেছে, নাকি রাগী হয়ে উঠেছে? সে যাই হোক না কেন, তোর মুক্তি নেই এই আবদ্ধ রংমহল থেকে। না, মুক্তি নেই। রুম থেকে দৌড়ে তো বের হয়ে গেল আলভির খোঁজে। কে জানে আলভিটা কোথায় আছে? যদিও খুঁজে পাওয়া বেশ দুষ্কর হয়ে উঠবে না, কারণ বাড়িটিতে মানুষের সংখ্যাটা কমে গেছে। ছোট চাচার মেয়ে ও ছেলে দুজনই শহরের বাইরে। মুনতাহা সিলেটে ওসমানী মেডিকেল কলেজে চান্স পেয়েছে, সেখানে পড়াশোনা করছে। আর নাজিম রায়হান, সে একজন পুলিশ অফিসার, সে আপাতত সিলেটে ট্রান্সফার হয়েছে। মুনতাহার জন্য শেষ এই রইল। ফারহানা সাহিল, যাকে ঝিনুক সবচেয়ে বেশি ঘৃণা করে। জীবনে সমুদ্র ভকে ক্ষমা করে দিলেও তাকে ঝিনুক কখনো ক্ষমাই করবে না। তাকে কখনো ঝিনুক ক্ষমা করতে পারবে না। তার প্রতি রয়েছে ঝিনুকের এক বুক ভর্তি অভিশাপ। যাই হোক, এই বাড়িতে সব বড়রাই থাকে, তাই শুধুমাত্র কয়েকটা রুমই খোলা, বাকিগুলো বন্ধ থাকে। দুদিন পর কাজের লোকেরা পরিষ্কার করে। আলভির কণ্ঠস্বর ভেসে আসছে। সে খুবই খুশি মনে হচ্ছে। তার হাসি আর স্পষ্ট মিষ্টি ভয়েস। মাত্র 2 বছর, জানান দিচ্ছে। সে প্রাণ খুলে হাসছে, খুবই আনন্দ পাচ্ছে। বাচ্চারা সচরাচর নানা বাড়িতে আদর আনন্দের চাবিকাঠি খুঁজে পায়। আলভিও তা পেয়েছে হয়তো। এগুলো ভাবতে ভাবতেই কখন যে কাঙ্ক্ষিত রুমটার সামনে চলে এলো বুঝতেই পারেনি ঝিনুক। ভালো করে তাকাতে দেখে ঝিনুক সমুদ্রের রুমের দরজার সামনে। দরজাটা খোলাই রয়েছে। সমুদ্র রেডি হচ্ছে, আলভিকে কিছু বলছে। আলভি হাসতেছে, আর আলভি কিছুক্ষণ পর পর সমুদ্রকে জড়িয়ে ধরছে, ফাইল সহ প্রয়োজনীয় জিনিসগুলো এলোমেলো করে দিচ্ছে। সমুদ্র বিভিন্ন বাহানায় আলভি থেকে সেগুলো নেওয়ার চেষ্টা করছে। সত্যি মানুষটি অদ্ভুত। মাঝে মাঝে ঝিনুকও দোটানায় পড়ে যায়। তার সব কিছুই কোনো না কোনো ভাবে চুম্বকের মতো ঝিনুককে টানে। শুধু ঝিনুক নয়, তাহার কর্মকাণ্ড সত্যি এতটাই প্রশংসনীয়, যেটা ভালো থেকে মন্দ সব মানুষের মনেই ধরবে। হবেন এমনও শুনেছে সমুদ্রের শত্রুরাও তার কাজকর্ম, ব্যবহার, বুদ্ধিমত্তার প্রশংসা করে। যাই হোক, ঝিনুক যে এখানে
3 মিনিট দাঁড়িয়ে আছে সেটা সমুদ্র খেয়াল করেনি। ঝিনুক আর ভেতরে গেল না, পিছু পায়ে পা দিতে কারোর সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে গেল। দেখে সাদিয়া জামাই দাঁড়িয়ে আছে। ঝিনুককে দেখে সে 32 পাটি দাঁত বের করে একটা হাসি দিল। একে তো ধাক্কা, তার উপর 32 পাটি দাঁত বের করে হাসি দেখে একটু অপ্রস্তুতি হয়ে গেল ঝিনুক। যদিও মুখে প্রকাশ করল না ঝিনুক, নিজেকে সামলিয়ে বলল। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? সে সেই আগের হাসিতেই মাথা হিলিয়ে বলল। ভালো ভালো। তুমি আয়াত না? আমার মেজো চাচার শ্বশুরের মেয়ে না? ঝিনুক মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক ইশারা দিল। আজব মানুষ তো, সালামের উত্তরও নিল না। সে চোখ দুটো বড় বড় করে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। দৃষ্টিটা ঝিনুকের দৃষ্টিকটু লাগলো। সে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, এই মেয়ে কত বড় হয়ে গেছে, সুন্দরও তো হয়ে গেছে। তুমি তো আগেও সুন্দর ছিলা, তবে এখন দেখতে। ওপর নিচে বারবার তাকাচ্ছেন শরীরের দিক দিয়ে। ঝিনুক ওড়নাটা ঠিক আছে কিনা দেখলো। এরই মধ্যে সে এগিয়ে এসে ঝিনুকের মাথায় হাত দেওয়ার উদ্দেশ্যে হাত বাড়াতে ঝিনুক অপ্রস্তুত হয়ে চোখ বুজে ফেলল। হঠাৎ করে ঝিনুককে তার সাথে মিশিয়ে নিল কেউ। চেনা পারফিউমের ঘ্রাণ, সেই শীতল স্পর্শ। মুহূর্তের মধ্যেই ঝিনুক বুঝে উঠতে সক্ষম হলো এটা সমুদ্র। চোখগুলো খুলে উপরের দিকে তাকাতেই দেখে সমুদ্র দাঁড়িয়ে আছে। এক হাতে আলভিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আরেক হাতে তার বাহু ডোরে ঝিনুককে আবদ্ধ করে রেখেছে। সমুদ্র ঝিনুকের দিকে তাকিয়ে বলল। আলভিকে কোলে নে আর রুমে যা। আলভিকে ঝিনুকের কোলে দিয়ে দিল। আলভির সাথে ফোনে ভিডিও কলে প্রায় কথা বলে ঝিনুক, তাই আলভি ঝিনুককে দেখে ওর কোলে ঝাঁপিয়ে পড়ল। আরে শালা সাহেব, সারিকাকে কোথায় যেতে বলছেন? সেই বিয়ে বাড়িতে ছোট থাকতে দেখছিলাম, এখন তো যে সুন্দরী হইছে অপ্সরাকেও হার মানাবে। আরো কিছু বলার আগে সমুদ্র ঝিনুকের দিকে সে বিখ্যাত চোখ লাল করা দৃষ্টিতে তাকে রাগী কণ্ঠে বলল। তুই যাস না কেন এখান থেকে? যা। ঝিনুক চুপচাপ আলভিকে নিয়ে স্থানটি ত্যাগ করল। তারপর আর দুলাভাই এবং সমুদ্রের কথোপকথন শুনতে পারল না আর ঝিনুক। অন্যদিকে সমুদ্র খুবই রেগে আছে। নিজের বোনের স্বামীর চরিত্র যে একটু উপর নিচ আছে সে জানে, তবে আজ তার সামনেই যে এরকম করবে জানা ছিল না। সে কখনোই বোনকে এরকম একটা পরিবার এবং ছেলের সাথে বিয়ে দিত না। তবে সমুদ্রের বাবা মুজিবুর শেখের সাথে রমিত শিকদারের বন্ধুত্ব ছিল বেশ গভীর। বন্ধুত্বের গভীর মায়ায় মুজিবুর শেখ শিকদারকে কথা দিয়েছিল এই বংশের মেয়ে তাদের বউ হবেই হবে। তাই তো না চাইতো মুরব্বীদের ওয়াদা দেওয়া বলি হয়েছে সাদিয়া। বিজনেস দুনিয়ার শিকদারদের যেমন আলাদা নাম আছে, ঠিক তেমনি নামও দাপটও আছে রাজনৈতিক মহলের। রং মহলের। তাই তো খলিল শেখ সমুদ্রের বাবা বিনা বাক্যে মেয়েকে বিয়ে দিতে রাজি হয়ে গিয়েছিল। এসব কিছু সমুদ্র সাদিয়ার বিয়ের পরই জেনেছে। পরিবারের বংশের সম্মান বাঁচাতে কথা রাখতে চুপচাপ আছে সে, আর তার চুপচাপ মেনে নেওয়ার মাসুল গুনছে সাদিয়া। সমুদ্র নিজেকে শান্ত করার চেষ্টা করেই বলল, ছোট বোনের জামাই আপনি, এখনো সময় আছে। এই লেবাসটা পাল্টান। আমি সব সময় এড়িয়ে যাব না। তাছাড়াও আপনার শালিনা ভাবিও লাগে। আমার বিবাহিত স্ত্রী, যথেষ্ট দূরে থাকবেন। নিশ্চয়ই জানেন সমুদ্রের নজর চিলের থেকেও ভয়ঙ্কর। শ্বশুর বাড়িতে এসেছেন, শ্বশুর বাড়ির ভোজন বিলাস করেন, শুধুই পচা শামুকে পা কাটবেন না। সমুদ্র দপাদপ মিলন শিকদার সাদিয়ার জামাইকে অতিক্রম করে চলে গেল। মিলন শিকদার ক্ষোভ ভরা চোখ নিয়ে তাকিয়ে রইল। একটা বাঁকা হাসি দিয়ে নিজের চুলগুলো পিছনে ঠেলে দিল। মনে মনে সমুদ্রকে আজ অসংখ্যবার ধন্যবাদ জানিয়েছে ঝিনুক। সমুদ্র ওই অপ্রস্তুত সময়ে ঝিনুককে রক্ষা করেছে তাই। তবে ধমক না দিলেও পারত, শুধু শুধু রাগ দেখালো। ভালো করে বললে কি হতো, যেন ঝিনুক দোষ করেছে। দোষ না করলেও ঝিনুক দোষীই থাকবে সারা জীবন সমুদ্রের চোখে। মনে মনে ভেঙচি কাটলো ঝিনুক। সারাটা দিন ভালোই গেল ঝিনুকের। সাদিয়া জামাই সকালে চলে গেছে কি যেন মিটিং আছে। সমুদ্র আজ দুপুরে ফিরে নাই, সেও ব্যস্ত। বাবা চাচারাও ব্যস্ত বিজনেস নিয়ে। সন্ধ্যা হতেই এই রংমহলে যেমন পুরুষদের বিস্তার চলে, ঠিক তেমনি
দিন হলেই শেখ রংমহলে মহিলারাই রাজ করে। কেটে গেল 2 দিন। আজ বিকেলে সাদিয়া চলে গেছে। মনটা বড্ড খারাপ লাগছে ঝিনুকের। আলভির কথাটা বারবার মনে পড়ছে। মেয়েদের সাথে তার শ্বশুর বাড়ি এ যেন এক অদ্ভুত সম্পর্কের মধুরতা, যেখানে মেয়েরা বিয়ে হলে শ্বশুর বাড়ি যায়, বাবার বাড়ির নামমাত্র মেহমান হয়ে যায়। ঝিনুক বড় একটা নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, বাবার বাড়িতে জন্ম যাহার শ্বশুর বাড়িতে শেষ। সন্ধ্যা হয়েছে সেই কবে, মনে হচ্ছে সময় পেরিয়েছে বহু আগে। এক লগ্ন অতিক্রম করে ফেলেছে। এখনো ছাদের উপরে দোলনায় বসে আছে ঝিনুক, দোল খাচ্ছে আর জীবন হিসেব মিলাতে ব্যস্ত ছিল। হঠাৎ কারোর আগমনের শব্দে একটু ধরফড়ি উঠল ঝিনুক। বুকে এক দফা থুতু দিয়ে পেছন ফিরে তাকিয়ে দেখে সমুদ্র দুহাত বুকের উপর ভাঁজ করে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর লাগছে তাকে, যেন এই ভঙ্গিমাটা শুধু তাকেই মানায়। মুখে একটু ক্লান্তির ছাপ দেখা যাচ্ছে, তবুও সৌন্দর্যের অন্য এক মাধুর্যতা তাহার চেহারায় ফুটে উঠেছে। কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? যেভাবে দোলনায় বসে দোল খাচ্ছিস আবার বড় বড় চোখ করে তাকিয়ে আছিস। সন্ধ্যাবেলা ভূত পিচাসে ধরলো নাকি? তা আমি আশা করি না। তোকে ভূত পিচাসে ধরবে, কারণ তুই নিজেই তো একটা পেতনি। তাছাড়া আমি ভূত পিশাচ পেতনি সব ধরনের বিমরতি ছাড়াতে পারি। ছাড়িয়ে দিব না কিরে? এমন কথা শুনলে কোন মেয়ে ঠিকঠাক বসে থাকতে পারে? ঝিনুকের তা জানা নেই। ঝিনুক বসে থাকতে পারলো না, দোলনা থেকে দাঁড়িয়ে পড়ল। মূর্তির তরতরিয়ে রাগটা 420 ভোল্টেজে বেড়ে গেল। জোরে জোরে চিল্লিয়ে বলল, শালা করলার বাচ্চা, মুখ খুললেই তিতা কথা বের হতে হয়। বড় চাচি কি আপনার মুখে জন্মের সময় মধু দেয় নাই? আপনি পেতনি, আপনার 14 গোষ্ঠী পেতনি। না না, পেতনি তো মেয়েদের বলে, আপনি পেতনা। তাহলে 14 গোষ্ঠীও পেতনা, পিশাচ, রাক্ষস, ঘূর্ণিঝড়, মহাসেন। সাথে সাথেই 2 হাত দিয়ে ঝিনুকের মুখ চেপে তোল ঝিনুক হাই হাই করে কি বলে ফেলল। ধ্যাৎ, খুব রেগে তো কথাগুলো বলেই ফেলল। তবে এই পরিণতি তো হিসেব করে নাই। কোথায় ভেবেছিল এই সমুদ্রকে ঝিনুক এড়িয়ে চলবে? এখন তো কেঁচু খুঁড়তে গিয়ে সাহা বের করে ফেলেছে। এরই মধ্যে সমুদ্র ঝিনুকের দিকে এগিয়ে এলো। সমুদ্র এগোতেই ঝিনুক এক কদম পিছিয়ে গেল। হঠাৎ ঝিনুকের মনকে মস্তিষ্ক সাহস দিচ্ছে, ভয় পেতে নেই ঝিনুক, ভয়কে জয় করতে হয়। শুনেছে, কিন্তু বিপরীত মন মস্তিষ্ক জানান দিচ্ছে এক ছাদে বাঘের সামনে ছোট্ট একটি ছাগলছানা। আহ, কি ভয়ঙ্কর দৃশ্য! এরই মধ্যে সমুদ্র ও ঝিনুকের খুবই কাছাকাছি এসে দাঁড়িয়েছে। হয়তো ওদের মাঝে এক হাত ফাঁকা আছে, অথবা তার চেয়েও কম। কি যেন বলছিলি? আমি একটু বয়রা টাইপের মানুষ, বেশি জোরে কথা বললে কানে কম শুনি। তুই হিসাব কষতে ভুল করেছিস মেয়ে। আমার 14 গোষ্ঠীর তুইও একজন। কিন্তু শোন মেয়ে, তুই কি একটু আস্তে আস্তে রয়েছে আমাকে বলবি? কি যেন ঘূর্ণিঝড় মহাসেন বলেছিলি? একটু ভয় কাচুমাচু হয়ে গেল। কিছুই না বললেও আর চোখে তাকিয়ে মুখটা ভেঙচি দিল ঝিনুক। সব জেনে শুনে ঢং করছে বেটার শয়তান। তবে ভালোই বুদ্ধিমান, দারুণ হিসেব কষেছে তো। সত্যি তো ঝিনুক তো তার গোষ্ঠীর একজন। এ সত্যিটা পশ্চিমকাল উল্টে গেলেও সত্যিই থাকবে। তার মানে ঘুরে ফিরে ঝিনুক প্রমাণ করলো ঝিনুক পেতনি। ভাবা যায় কত বড় প্যাঁচ ধরেছে বেটা। যাকগে, এখন হেরে গেলে চলবে না ঝিনুকের। হঠাৎ করে সমুদ্র হো হো করে হেসে উঠল। সমুদ্রের হাসিতে ঝিনুক 2 ভ্রু কুচকে তার দিকে তাকালো। এই পিচ্ছি শোন, কি এমন চিন্তা করছিস? তোর মাথায় বুদ্ধি নেই? গোবর গোবর, যেখানে গোবরে পদ্ম ফুল ফোটা তো দূরের কথা, জংলি ফুলও ফুটবে না। শোন, তার চেয়ে বরং এটা বল, তুই আমার সন্নিকটে আসলেই ভেজা বিড়ালনি হয়ে যাস কেন? ভয় পাস নাকি আমারে? তুই নাকি আমাকে ভয় পাস না, কিন্তু পিচ্চি মানুষ তো পিচ্চি। আবারও হো হো করে হেসে উঠল সমুদ্র। তার হাসি দেখে এবার সত্যি ঝিনুকে গা পিত্তি জ্বলে উঠল। সাহস নিয়ে বলেই ফেলল, আমাকে মোটেও পিচ্ছি ডাকবেন না মিস্টার সমুদ্র শেখ। নিজের দিকে তাকান বুইড়া বেটা, বয়সের ভারে সবকিছুই শেষের পথে। সমুদ্র হাসি থামিয়ে বলল, দেখ মেয়ে, আমি মোটেও বইরা না। বয়স মাত্র 32। এটা ছেলেদের জন্য পারফেক্ট সময়। বিয়ে করে
বাচ্চার বাপ হওয়ার। তাছাড়া আমাকে দেখে হাজারো মেয়েরা ফিদা হয়ে যায়, ক্রাশ খায়। কত মেয়ের রাতে ঘুম না হওয়ার কারণ এই এমপি আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখ। আর তুই আমাকে বইরা বেটা বলস? সাহস তো কম নয় তোর। চোখগুলো বড় বড় করে ফ্রিজুগোল নাচিয়ে বলল সমুদ্র। ঝিনুক মাজায় হাত দিয়ে মুখটা ফেংচি কেটে বলা, আসছে বুড়ো শালিক একটা। জানেন তো পাকা বাঁশ ঠাস ঠাস করে বেশি। সমুদ্র হঠাৎ ঝিনুকের দিকে ঝুঁকে পড়ল। এবার সত্যি ভয়ে চোখ দুটো বন্ধ করে ফেল ঝিনুক। গায়ে গরম নিঃশ্বাস পড়ছে, যা মুহূর্তের মধ্যেই ঝিনুকে কাঁপিয়ে তুলছে। এরই মধ্যেই ফিসফিসিয়ে পড়ল, শোনো পিচ্ছি মেয়ে, একবার গভীরতায় হারিয়ে দেখো। আমার মধ্যে যৌবনের রস টস টস করছে। কাঁচা বাসে যা পাবা না, তাহা পাকা বাস অর্থাৎ আমাতে পেয়ে নিজেকে ধন্য মনে করবা। চলো একটু পরীক্ষা করি দুজনে। কথাটা শুনে দু কদম পিছিয়ে গেল ঝিনুক। কি সাংঘাতিক পুরুষ মানুষ, সম্পূর্ণ নির্লজ্জ বেহায়া, লাগামহীন মুখ তার, ঠোঁটে তুষ্ট হাসি। মূর্তি লজ্জায় পড়ে গেল ঝিনুক। তার কি একটুও ঠোঁটে বাঁধে না এইরকম বেশরম কথা বলতে? এ কি, তুই যে দেখি লাল চেরি ফুলের মতো, আর গাল দুটো করছিস পাকা টমেটোর মতো। হয়েছে কি চড়ুই বউ, প্রেম টেম পেয়েছে নাকি? চল রোম্যান্স করি। আমার আপত্তি নেই। তোর এমন বেহাল দশা দেখে আমার তোকে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। চোখ দুটো বড় বড় হয়ে গেল ঝিনুকের। দু হাত কানে ধরে রাখলো ঝিনুক। তবুও মনে হচ্ছে কান থেকে ধোঁয়া বের হচ্ছে। কতগুলো মন সহ মস্তিষ্কের নিউরনে রন্ধে রন্ধে তীরন্দাজ করেছে। কি করবে ভেবে না পেয়ে সামনে ফাঁকা পেয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেই দিল একদম। কোনো মতে এক প্রকার পালালো আর কি। সমুদ্রের চোখের আড়াল হয়ে বড় বড় দম নিচ্ছে ঝিনুক। এ কি আজব লোক রে বাবা, মূর্তি গন্ডগোল। ইস, কথাগুলো কানে বাজছে, এখনো মস্তিষ্কে জ্বর পাকাচ্ছে। মনে মনে তাকে খেতাব দিল ঝিনুক। মিস্টার নির্লজ্জ। এদিকে সমুদ্র তার চড়ুই বউয়ের কাণ্ড দেখে মুচকে মুচকে হাসছে। তার রংমহলের চড়ুই বউ সবাইকে চিল্লিয়ে চিল্লিয়ে বলে বেড়ায়, অষ্টাদশী গণ্ডি পেরিয়েছে, বড় হয়ে গেছে, অথচ কাণ্ডগুলো দেখো। ঘণ্টাখানেক পরে রুম থেকে বের হয়েছে ঝিনুক। এদিক সেদিক তাকাচ্ছে আর হাঁটছে, কারণ আজ আর সমুদ্রের সামনেই পড়ার ইচ্ছে নেই। ইস, কি লজ্জা কি লজ্জা। এরকম সাংঘাতিক পুরুষ মানুষের থেকে দূরে দূরে থাকাটাই বেটার, বুদ্ধিমানের কাজ। ঝিনুক রাতের খাবার খেতে বসলো। অবশেষে জানলো সমুদ্র বাসায় নেই। সন্ধ্যায় কি যেন জরুরি কাজের জন্য ও বাসায় এসেছিল। কাজ শেষে সন্ধ্যার নাস্তা খেয়ে আবারও চলে গেছে। রাতের খাবার খেয়ে রুমের দিকে হাঁটলো ঝিনুক, কিন্তু হঠাৎ পা দুটো ওর বাবার রুমের সামনে থেমে গেল। পরিচিত কণ্ঠস্বর শোনা যাচ্ছে। বাবার রুমে উকি দিল। বাবা বেডে শুয়ে শুয়ে টিভির নিউজ দেখছে। ঝিনুক ধীরে ধীরে রুমের ভেতরে ঢুকলো। বাবা ঝিনুককে দেখে একটা স্নিগ্ধ হাসি দিল, তারপর তার পাশে বসার জন্য ইশারা দিল। ঝিনুক বাবার পাশে গিয়ে বসলো। টিভিতে তাকাতে চমকে উঠল, কারণ টিভিতে সমুদ্রের লাইভ টক শো চলছে, যেখানে তাকে এটা সেটা জিজ্ঞেস করা হচ্ছে। উনিও বিজ্ঞ মানুষের মতন সবকিছু সুন্দরভাবে উত্তর দিচ্ছে। কি সুন্দর সবকিছু, এত সুন্দর করে যে তিনি হ্যান্ডেল করতে জানেন। সত্যি ঝিনুককে মুগ্ধ করলো। এক পর্যায়ে ভাষ্যকারে এক প্রশ্নে ঝিনুক বিদ্যুতের ঝটকা খেল। হেলে দুলে বিছানায় ঠিক মতো বসলাম। মিস্টার আব্রাহাম ফারাদ সমুদ্র শেখ নামের মতোই আপনার কেরিয়ার উজ্জ্বল। বলা হয়ে থাকে না, বরং সত্যি ইয়ং জেনারেশনের মাঝে আপনি আইডল। আপনার কাজকর্মে জনগণ মুগ্ধ, ইয়ং জেনারেশন তা ফলো করে। তবে আমার সহ জনগণের একটি প্রশ্ন নেট দুনিয়া উত্তাল। 2 দিন আগেই একটি ভিডিও নিউজ ফিডে বারবার দেখাচ্ছিল। 30 সেকেন্ডের এই ভিডিওতে আপনার রক্তে ভরা হাত একটি মেয়ের হাত ধরে রেখেছে, আর আপনি সহ মেয়েটি গাড়িতে উঠছেন। তাছাড়াও নিউজ চ্যানেলের হেডলাইন ছিল ইয়ং জেনারেশনের আইডল এমপি আব্রাহাম ফারাদ সমুদ্র শেখ শহরের নামকরা রেস্টুরেন্টে নিজের কন্ট্রোল হারিয়ে ভাঙচুর করেছে। তার সঙ্গে একটি সুন্দরী রমণীকেও দেখা গেছে। আমার প্রশ্ন, রেস্টুরেন্টে কি হয়েছিল? মেয়েটি কে? আপনার হাতে রক্ত কার ছিল? তাছাড়া আপনার মতো এমন একজন নেতা যদি পাবলিক প্লেসে কন্ট্রোল হারিয়ে ফেলেন, তাহলে সাধারণ মানুষের মধ্যে। সমুদ্র তাকে হাতের ইশারায় থামতে বলে ঠোঁটে মুচকি
হাসি রেখে শীতল চোখে তার দিকে তাকিয়েছেন। ক্যামেরাম্যানও ফোকাসটা সমুদ্রের দিক করেই রেখেছে। এমন অবস্থায় কিভাবে সমুদ্র এত শান্ত আছে? ঝিনুক উত্তেজিত হয়ে পড়ল। সমুদ্র এটা সামাল দিবে কি করে?